Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. বাবু, এই বাবু ওঠ, আজ না তোর জন্মদিন। দেখ তোর জন্য কেক এনেছি। মা মা আমার খুব কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে মা। মা মা তোর খুব কষ্ট হচ্ছে না রে বাবু? খুব কষ্ট? গতকাল কিচ্ছু খাসনি? একটু পরোটা ভেজে দেবো, গরম গরম ঘিয়ে সাঁতলানো পরোটা। আমি পারছি না মা, আমি পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। সব কষ্ট পুষিয়ে নেওয়ার সময় আসতে আর বেশি দেরি নেই বাবু, আর বেশি দেরি নেই। বহু বছর পর কান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হাতে বিয়ের কার্ড, হলুদ সিঁদুরে মাখানো সুদর্শন কার্ডটা আমার বোন সুরঙ্গনার বিয়ের। আর বাড়িতে বিয়ে মানে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণের একটা বড় ঝক্কি থেকেই যায়। তবে কান্তিপুরে যে কোনো দূর সম্পর্কের আত্মীয় থাকে ঠিক তেমনটা নয়। আমার বড় দিদি অঙ্গনার বাড়ি। আজ প্রায় তাও বছর 13-14 হয়ে গেল কান্তিপুরে আমাদের যাতায়াত নেই। কেন নেই সেসব আর মনে করতে চাই না। একমাত্র বোন সবুর বিয়ে বলে কথা, তাই তো সবার বারণ সত্ত্বেও আজ আমি কান্তিপুরের পথে। তাই বিকেল বিকেল বাস ধরেছিলাম। ভেবেছিলাম যাওয়ার আগে ফোন করে জানিয়ে দেব, ফোনটাই লাগলো না। এত বছরে নাম্বারও বদলে গেছে হয়তো। আজ রাতটা ওদের বাড়ি কাটিয়ে কাল সকালেই বেরিয়ে পড়ব। এখনো অনেক নিমন্ত্রণ করতে হবে। চাঁদের নরম আলোয় দেখলাম দূরের গ্রামগুলোয় মাথা তুলে রয়েছে ধানের ক্ষেত। পুকুরের জল ঝিকমিক করছে মাঝে মাঝে। সহসা একটা বচসার আওয়াজ। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। বেশ লম্বা গোছের একটা লোক, ধুলিমলিন শতচ্ছিন্ন জব্বা পরা লোকটার মাথায় উস্কো খুস্কো চুল, গাল ভর্তি দাড়ি। আপনি 20 টাকা ধরালেন যে, বাকি 10 টাকাটা কে দেবে শুনি? আমি তো বলছি কাল দিয়ে দেব, এই বাসেই উঠবো। আজ আমার কাছে টাকা নেই। আর কোথা থেকে দেব বলো তো? তা টাকা নেই যখন বাসে উঠেছেন কেন? বাস থামা, বাস থামা, বাস থামা। ভাড়া দেবে না, ফ্রিতে বাসে চাপবে। বাপের জমিদারি পেয়েছে একেবারে। লোকটার মাথা হেঁট হয়ে গেল সাথে সাথে। এত অপমান লোকটা যেন সহ্য করতে পারল না। বাস থমকে দাঁড়ালো। কন্ডাক্টর রীতিমতো লোকটার ঘাড় ধরে ওকে ঠেলে বাস থেকে নামিয়ে দিল। এত খারাপ লাগলো দেখে, কিন্তু আমার কিছু করার ছিল না। কিরে, বাসটা স্টার্ট দিবি না এখানেই দাঁড়িয়ে থাকবি? অদ্ভুত ব্যাপার। এরপর বহুবার বাসটাকে স্টার্ট করতে চাইলেও বাসের চাকা আর গড়ালো না। এই করে আরও মিনিট 15-20 কেটে গেল। বাসের বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়েছে দেখলাম। পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা শুনছেন? বলছি এখান থেকে কান্তিপুর কত দূর? কান্তিপুর এই তো এই পাশেই। বলে কি? তাহলে এতক্ষণ অযথা বসে আছি কেন? হুড়মুড় করে বাস থেকে নেমে পড়লাম। এই রাত্রে কোনো বাহন না পাই, বাকি পথটা হেঁটেই যাব। কয়েক পা এগিয়েছি, দেখলাম বাসটা রীতিমতো গর্জন করতে করতে বেরিয়ে গেল। এবার একটু আফসোস হলো বটে। এত রাতে বাসটা ছেড়ে দিয়ে কি ঠিক কাজ করলাম? কয়েকটা নিষ্প্রভ ল্যাম্পপোস্ট, অন্ধকার রাস্তা, খালবিল মাঠঘাট ছাড়া তো কিছুই চোখে পড়ল না। জ্যোৎস্নার আলোয় খানিক দূরে মনে হলো মাঠের ধার বরাবর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে বাসের সেই লোকটা। কি সব যেন বিড় করে চলেছে। কেউ খেতে দিল না, কেউ থাকতে দিল না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই মরবে, মরবে, মরবে সবাই, সবাই।
তারপর দেখলাম একটা ইলেকট্রিক পোলের সামনে গিয়ে লোকটা দাঁড়ালো। ওটার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কি যেন করছিল। আমি দূর থেকে দেখতে পেলাম একটা ছেঁড়া তার লোকটা ঠিক পায়ের সামনেই পড়ে আছে, কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছেন না। আমি চিৎকার করে বলার চেষ্টা করলাম, এই কি করছেন, দাঁড়ান, ওতে হাত দেবেন না। ঠিক সেই সময় বুক কাঁপানো একটা বিস্ফোরণের শব্দে আমার কানটা ঝালাফালা হয়ে গেল। মনে হলো সামনে বড় রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটেছে। আর ফের এদিকে ফিরে তাকাতে আমার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল। আমার চোখের সামনে দেখলাম লোকটার শরীর এলিয়ে পড়েছে ওই ছেঁড়া তারের ওপর। ভয়ঙ্করভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে লোকটা। এ কি সর্বনাশ করছে, এ কি! মুহূর্তে আমি ছুটে গেলাম সেদিকে, কিন্তু অন্ধকারে সেই ভাঙা ল্যাম্পপোস্টের কাছে পৌঁছে হতবাক হয়ে গেলাম। কি, লোকটা কোথায় গেল? আমি ঠিক দেখছিলাম তো। পিছন ফিরতে একটা জরাজীর্ণ তেতলা বাড়ি দৃষ্টিগোচর হলো। উজানতরি। বাড়ির বাইরের ফলকে অস্পষ্ট একটা নাম। মিনিট খানেক পরে মাথায় তড়িৎ গতিতে খেলে গেল বিষয়টা। ও, এটাই তো বড় দিদির বাড়ি। এতক্ষণ চিনতে পারিনি কি করে, যদিও এতকাল পরে এমন ভ্রম স্বাভাবিকই বটে। জায়গাটা অনেক বদলে গেছে কালে ভদ্রে, একদম চেনাই যাচ্ছে না। যতদূর মনে পড়ে এর আগে জায়গাটাকে এতটা নিরিবিলি দেখিনি। এগিয়ে গেলাম। অদ্ভুতভাবে তখনও পিছনে সেই লোকটার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। বাবু, তোর মামা এসেছে, আর ঘুমোস না, উঠে বস। হাত ঘড়িতে 12:30। গেটের সামনেই একটা পোস্ট বক্স। একটা তীব্র ঘ্রাণ তখন থেকে পাচ্ছি। বাড়ির চারদিকে ম ম করছে সেই সুবাস। দিদি, বর্দি! আরও এক আধবার ডাক পারতেই গেটটা খুব শব্দ করে খুলে গেল। আয়, দরজা খোলা আছে। কত বছর পর যে বর্দির গলার স্বরটা শুনতে পেলাম তার হিসেব নেই। রক্তের টান হয়তো একেই বলে। বর্দি, কোথায় তুই? আমি এখানে, তুই ঢোক। এখানে খুব অন্ধকার, সিঁড়ির ধারের আলোটা একটু জ্বালা না। দিদি, এই বর্দি, শুনতে পাচ্ছিস? আলোটা একটু জ্বালা। যাব বাবা, কোথায় গেল? সদর দিয়ে ঢুকে এলাম একতলার পশ্চিম কোণে রান্নাঘর। সেখান থেকেই খুন্তির ঠুংঠাং শব্দ কানে আসছিল। দিদি সম্ভবত ওখানেই আছে। এগিয়ে গেলাম। হাতে ধরা সবুর বিয়ের কার্ডটাকে আরেকটু চেপে ধরলাম। বর্দি, জামাইবাবু কোথায় রে? উনি কি ঘুমোচ্ছেন? তুই আর তোর জামাইবাবুর কথা বলিস না। দেখ কোথায় পড়ে আছে, খ্যাপা মানুষ। সে কি রে, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি মানে? তার কি আর বাড়ি ফেরার কোনো হুঁশ আছে রে? দেখ কোথায় গিয়ে আঁকতে বসেছে। তুই দোতলার ঘরে গিয়ে বস, আমি আসছি। দিদি, তুই আর সেসব দিনের কথাগুলো মনে রাখিসনি তো? মানে সত্যি করে বলবি কিন্তু। অন্ধকারে বাড়িতে চারদিক কেমন শূন্যতায় ভরে গেল। দিদি, এই দিদি, দিদি, দিদি! সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার। সিঁড়ি দিয়ে যখন দোতলায় উঠলাম দেখলাম কাঠের দেরাজের ওপর একটা লণ্ঠন রাখা। আশ্চর্য, লণ্ঠনটা তো জ্বালাতে পারতো। পকেটে লাইটার ছিল, লণ্ঠনটাকে জ্বালালাম।
খানিকটা আলো ছড়িয়ে পড়ল দালানের উপর। দেখলাম জামাইবাবুর করা কতগুলো পোর্ট্রেট দেওয়ালে টাঙানো। সেগুলোতে মাকড়সায় জাল বিছিয়েছে বহুকাল। আরেকটা পোর্ট্রেটও সেখানে দেখলাম, নিখিলের পোর্ট্রেট। চন্দনে সাজানো কপাল, রজনীগন্ধার মালা শুকিয়ে গেছে বহুদিন। চৌকাঠের সামনে দাঁড়িয়ে দেখলাম ঘরে একটা শতচ্ছিন্ন বিছানা, আরেকটা মেহগনি কাঠের ড্রেসিং টেবিল। লণ্ঠনটাকে টেবিলে রেখে বিছানায় এসে বসলাম। এত বড় বাড়ি, তবু কেমন যেন শূন্য চারপাশ। মামা, আমি কি উঠে বসবো? কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিলে চমকে উঠল। সারা শরীরে একটা ঠান্ডা হাওয়া যেন মুহূর্তের মধ্যে খেলে গেল। আমি কার কণ্ঠস্বর শুনলাম? পাশ ফিরে তাকাতেই এক লাফে উঠে দাঁড়ালাম। নিখিল! এ কি করে সম্ভব? কি হলো মামা, উঠে পড়লে যে? বসো না, বসো। আজ থেকে 14 বছর আগে যে মারা গেছে, সে আমার চোখের সামনে সেই অবিকল এক ভঙ্গিতে কথা বলছে। হাত থেকে নেমন্তন্নের কাঠটা ঝট করে পড়ে গেল মাটিতে। মামা, আজ তুমি খুব ভালো দিনে এসেছো। আজ আমার জন্মদিন, 18তম জন্মদিন। আমি চুপিসারে দরজা দিয়ে বেরোতে যাব, দেখলাম দরজা আগলে দাঁড়িয়ে আছে বড়দি, হাতে পরোটার থালা। কিরে ভাই, কোথায় যাচ্ছিস? কিসের জন্য এ বাড়িতে এলি তাই তো বললি না। দিদি, নিখিল এখানে। ও মা, পালাই ষাট। ওর ঘরে ও থাকবে না তো কে থাকবে? নে, তুই বরং পরোটাগুলো খেয়ে নে। কিন্তু দিদি, নিখিল তো মরে। চুপ, একদম চুপ, একটাও বাজে কথা বলবি না। বড়দির চোখে মুখে যেন ভেসে উঠল সেই পুরনো ঘায়ের প্রতিচ্ছবি। দিদি নিখিলকে দত্তক নিয়েছিল, তাই আমাদের বাড়ির লোকেরা নিখিলকে কোনো দিন মেনে নিতে পারিনি। আর অদ্ভুতভাবে নিখিল অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায় আমাদের বাড়িতে, সেই 14 বছর আগে। যেদিন থেকে আমি ওকে দত্তক নিয়েছি, সেদিন থেকে আমাকে তোরা আর কেউ সহ্য করতে পারিস না। কারণ ও পঙ্গু ছিল। আমি ভুলে গেছি ভেবেছিস? বর্দি, ওসব দিনের কথা ভুলে গিয়ে আবার সম্পর্কটা ঠিক করা যায় না? সম্পর্ক? অঙ্গনা, সব কথা কি ওকে দাঁড় করিয়েই বলবে? ওকে একটু বসতে দাও। চমকে উঠলাম, তখন বাসে চিনতে পারিনি। ইনি তো আমার জামাইবাবু। ওনার এরকম রূপ আমি আগে দেখিনি। সেই ল্যাম্প পোস্টের কাছে ইনি তো লুটিয়ে পড়েছিলেন। মরবার আগে পকেটে এক কানা করিও ছিল না। আমার সমস্ত জমানো টাকা প্রতারণা করে আত্মসাৎ করলো তোমাদের বাড়ির ছেলেরা। তারপর তোমরা তো আমাদের সাথে কত কাল আর সম্পর্ক রাখলে না। একদিন বাড়ির কাছে একটা ল্যাম্পপোস্টের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলাম। তার 2 বছর পর আমাদের শোকে অঙ্গনাও বাঁচল না। আমার পঙ্গু ছেলেটাকে যেভাবে ঠেলে ফেলে দিয়ে ওকে তোমরা মারলে, সেদিনের কথা আমি কিভাবে ভুলি বলো? ছেলেটা সারা শরীর নীল হয়ে যখন হসপিটালে গিয়ে পৌঁছালাম, ও আমাদের ছেড়ে চলে গেছে। আমার চেতনা বুদ্ধি সব অসাড় হয়ে গেল নিমেষে। বর্দি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। দেখ, আবার তুই এলি। নিখিলের জন্মদিনের দিনই এলি। কি সৌভাগ্য আমাদের। আমায় ক্ষমা করে দিন। সেদিনের ঘটনার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। ওদের হাসি থামলো না। মুহূর্তে লণ্ঠনটা নিভে গেল। আমার নাকের কাছে একটা পরোটার টুকরো ভেসে এলো। সেই ঠান্ডা পচা পরোটা থেকে একটা বিভৎস গন্ধ আমার নাকে ধাক্কা দিল। খা ভাই খা,
আমি আজ তোকে না খাইয়ে তো ছাড়বো না। হাতে লাইটার ধরা ছিল, খেয়াল ছিল না। আগুন জ্বালিয়ে পরোটার সামনে ধরলাম, দেখলাম পরোটার এক কোণ জ্বলে উঠলো দাও দাও করে। কি করছিস ভাই? আমার কষ্ট হচ্ছে ভাই। পরোটাটা ভাসতে ভাসতে একটা ভাঙাচোরা জানলার দিকে এগিয়ে গেল। আমি ওটার পিছু পিছু গেলাম, তারপর নিজের সব শক্তি সঞ্চয় করে ঝাঁপ দিলাম জানলা দিয়ে। প্রাণ বাঁচাতে কোনো মতে উঠে আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলাম। তখন ওদের আর্তনাদ পিছন থেকে ভেসে আসছে। রাস্তা দিয়ে ছুটতে ছুটতে অদূরে দেখলাম সেই বাসটা এখনো দাঁড়িয়ে আছে একটা গাছের তলায়। কি ব্যাপার কি? দৌড়ে বাসে উঠলাম। হ্যাঁ, এই আপনি কোথায় গেলেন? এই তো এখানে আশপাশে ছিলাম, বাস এখনো যায়নি। আর বলবেন না দাদা, আপনি তো নেমে গেলেন, একটু এগিয়েই বাসের চাকা গেল পাঞ্চার হয়ে। এই বাস সারাতে সারাতে এত সময় লেগে গেল, না হলে তো এতক্ষণে বাস গ্যারেজ হয়ে যেত। যা বুঝলাম সবই ভাগ্যের পরিহাস, না হলে এতদিন পর এখানে আসলামই বা কেন? আমার সাথে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী হয়েও কাউকে যেমন কিছু বলতে পারবো না, ঠিক তেমনি বাকি জীবনে বড় দিদির শোকও হয়তো কখনো কাটিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব হবে না। বাসের জানলা দিয়ে দূর থেকে ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়া দেখলাম। সময়ের সাথে সাথে ধীরে ধীরে মিশে গেল সেই ছায়া।